জয়ের প্রথম প্রহরেই মুসলিমদের টার্গেট করলেন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নবনির্বাচিত সদস্য বিজেপি নেতা শুভেন্দু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি বিজয়ী হওয়ার পর থেকেই মুসলিমদের ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে ফেলে দিচ্ছে। দর্শক, শুধু এটাই নয়, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত ভারতে এবার সরাসরি বোরকা ও হিজাবকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সরাসরি ঘোষণা দিয়েছেন যে পশ্চিমবঙ্গের মুসলিমদের ফিলিস্তিন ও গাজার মতো পরিণত হতে যাচ্ছে। দর্শক, কি ঘটবে? ভারতীয় মুসলিমদের কপালে দুর্ভাগ্য নেমে আসছে কত ভয়াবহ, বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন স্ক্রিনে পুরো ভারতেই কিন্তু বিজেপি রাজনীতি করতেছে মূলত হিন্দুত্ববাদকে পুঁজি করে। নরেন্দ্র মোদী এবং তার দল ভারতের হিন্দু সমাজকে বোঝাতে চায় যে এই দেশটা শুধুই তাদের, এখানে তারা যেভাবে থাকতে চাইবে সেভাবেই তারা যাতে থাকতে পারে সে ব্যবস্থা করতে হবে। এবং বিভিন্ন মাধ্যমে ভারতের হিন্দুদেরকে বোঝানো হয় যে মুসলিমরা যে কোনো সময় সবকিছু দখল করে নিবে, এবং যেসব মুসলিমরা ভারতে আছে এদের বেশিরভাগই আসলে বাইরে থেকে আসা, এবং বাইরে থেকে এসে তারা হিন্দুদের সম্পদ দখল করে খাচ্ছে। সো ভোট চলাকালীন সময়েও বিজেপি নেতা শুভেন্দু বলেছিল যে মুসলিমরা সব তৃণমূলকে ভোট দিচ্ছে, মানে উনি প্রমাণ করতে চাইছেন যে হিন্দুদের দল হচ্ছে আসলে বিজেপি, আর ভারতের মুসলিমরা আসলে অনুপ্রবেশকারী। ফলে বিজেপি নির্বাচিত হলে এসব অনুপ্রবেশকারী মুসলিমদেরকে বের করে দেওয়া হবে। বিজেপির উগ্র কর্মী সমর্থকরা তৃণমূল নেতা কর্মীদের অফিস এবং বাসাবাড়ি ভাঙচুর করতেছে, কলকাতার নিউ মার্কেটের মুসলিম অধ্যুষিত দোকানপাটে হামলা করতেছে। এরকম সাম্প্রদায়িক সহিংসতা বাড়তে পারে, যেটা কয়েক বছর যাবতীয় কিন্তু ভারতে নিয়মিত হচ্ছে। ভারতের সংখ্যালঘুরা মারাত্মকভাবে বৈষম্যের শিকার হচ্ছে এবং হামলার শিকার। ভারতের ইতিহাসে এই প্রথম পশ্চিমবঙ্গের মতো গুরুত্বপূর্ণ একটা রাজ্যে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যাচ্ছে নরেন্দ্র মোদীর দল বিজেপি। 2026 সালের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসকে হারিয়ে এক ঐতিহাসিক জয় তুলে নেয় বিজেপি। আর এই নির্বাচনের ফলাফল এখন শুধু কলকাতা বা দিল্লির আলোচনার বিষয় না, এই ফলাফল নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশেও। কারণ পশ্চিমবঙ্গের রাজনীতির প্রভাব সরাসরি পড়ে বাংলাদেশের সীমান্ত, বাণিজ্য, পানি বন্টন, এমনকি সাম্প্রদায়িক কর্মকাণ্ডের উপরেও। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই নির্বাচনে মমতা ব্যানার্জির হারটা ছিল ভয়াবহ। 294 আসনের মধ্যে বিজেপি জিতেছে 207টিরও বেশি আসনে, আর তৃণমূল নেমে গেছে মাত্র 80 আসনের আশেপাশে। শুধু দল না, মমতা ব্যানার্জি নিজেও তার নিজের আসনে হেরে গেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে মমতা ব্যানার্জি কয়েক বছর আগেও বিজেপির সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে পরিচিত ছিলেন, তিনি হঠাৎ কিভাবে ধসে পড়লেন? এবং এই যে হুমকি ধামকি দিতে দিতে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের ক্ষমতায় চলে এলো এই বিজেপি, এইটা পশ্চিমবঙ্গের মুসলিমদের ভবিষ্যৎ নিয়ে কতটা সংকট তৈরি করতে পারে? এবং এ পাশে বাংলাদেশের কোনো বিষয় এই বিজেপির ক্ষমতায় আসার সাথে কানেক্টেড কিনা, চলুন এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করি। দেখেন, বিজেপির পশ্চিমবঙ্গ জয়ের বিষয়টা কিন্তু গত 2021 সালের নির্বাচনের সময়েই আলোচনায় ছিল। 2019 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ অংশ থেকে বিজেপি রেকর্ড সংখ্যক আসন পেয়েছিল, মানে মোট 42টা লোকসভা আসনের মধ্যে 18টা পেয়েছিল তারা। ভোট পেয়েছিল 40% মতো, যেটা অনেকের মনে প্রশ্ন তুলে দিয়েছিল যে সামনের বিধানসভা নির্বাচনে, মানে 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি হয়তো একটা বড় চমক দেখাবে। কিন্তু সে বছর বিজেপির পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট প্রাপ্তি বাড়লেও আসন ভিত্তিক নির্বাচনে তৃণমূলকে সে হারাতে পারেনি। সে বছর তৃণমূল কংগ্রেস মোট আসন পেয়েছিল 215টি, আর বিজেপি পেয়েছিল 77টি আসন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ছিল 2016 সালের তুলনায় বিজেপির ভোট বেড়ে গিয়েছিল প্রায় 10% মতো। সেবার বিজেপি ভোট পেয়েছিল প্রায় 38%, আর তৃণমূল পেয়েছিল প্রায় 47%। মানে দুইটা প্রধান দলের ভিতরে ভোটের ব্যবধান ছিল মাত্র 10%-এরও কম, কিন্তু আসনের ব্যবধান ছিল অনেক বেশি।
বেশি, মানে 138টা। এর মানে এইটা প্রমাণ হয় যে আসনের দিকে পিছিয়ে থাকলেও প্রতিটি আসনে কিন্তু 2021 সালে বিজেপি ভালো পরিমাণে ভোট পেয়েছিল। তাই গত 5 বছরে বিজেপি তার ভোটের পরিমাণ আর একটু বৃদ্ধি করার চেষ্টা করেছে এবং 207টা আসনে এবার তৃণমূলের চাইতে বেশি ভোট পেয়ে গেছে। মানে বিজেপির পশ্চিমবঙ্গ জয় আসলে হঠাৎ করে আসে নাই, এই জয়ের মাঠ আগে থেকেই প্রস্তুত হচ্ছিল। সেই সাথে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস কেন হেরে গেলেন এই জন্য আরো কিছু কারণও কিন্তু আছে, ধরেন সেগুলো দেখি। প্রথমত 15 বছরের ক্ষমতা আর এন্টি ইনকামবেন্সি, মানে দীর্ঘদিন ক্ষমতায় থাকলে মানুষের মধ্যে একটা ক্লান্তি চলে আসে। পশ্চিমবঙ্গেও ঠিক সেটাই হয়েছে। 2011 সালে বামফ্রন্টকে হারিয়ে পরিবর্তনের প্রতীক হিসেবে এসেছিলেন মমতা ব্যানার্জি, কিন্তু 2026 সালে এসে মানুষ আবার নতুন পরিবর্তন চাইতে শুরু করেছে। 2011 সালে যেই পরিবর্তন পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছিল সেটা এই মুহূর্তে আর ভালো ফল দিচ্ছে না। দারিদ্রতার দিক বিবেচনায় পশ্চিমবঙ্গ ভারতের এখন রাজ্যগুলোর মধ্যে একেবারে শেষ দিকে অবস্থান করে। বড় বড় বিনিয়োগ আর পশ্চিমবঙ্গে আসে না। কলকাতার বিমানবন্দর থেকে এখন আর আন্তর্জাতিক ফ্লাইটও উড়ে না। এরকম বহু জিনিস ঘটেছে যা মমতার জনপ্রিয়তাকে কমিয়ে দিয়েছে। ভারতের বিভিন্ন পত্রিকা লিখেছে যে দুর্নীতি, সিন্ডিকেট সংস্কৃতি, দলীয় প্রভাব, স্থানীয় পর্যায়ে তৃণমূল নেতাদের দখলদারিত্ব এইসব মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। একটা সময় মানুষ ভাবতো যে মমতা মানেই সাধারণ মানুষের নেতা, কিন্তু ধীরে ধীরে তার সেই ইমেজটা ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয়ত বেকারত্ব এবং অর্থনৈতিক হতাশা। পশ্চিমবঙ্গের তরুণদের মধ্যে সবচেয়ে বড় ক্ষোভ ছিল চাকরি নিয়ে। শিল্পায়ন কমে যাওয়া, বড় বিনিয়োগ না আসা, নতুন কর্মসংস্থান তৈরি না হওয়া, এইসব নিয়ে ক্ষোভ বাড়ছিল। ভারতের রতন টাটা 2008 সালে পশ্চিমবঙ্গের টাটা গ্রুপের কারখানা স্থাপনের উদ্যোগ নেয় এবং সে সময় জমি অধিগ্রহণ সংক্রান্ত ঝামেলায় পড়ে যায় এবং পশ্চিমবঙ্গ থেকে সে কিন্তু এক পর্যায়ে মুখ ফিরিয়ে নেয় এবং পরবর্তীতে তাকে সেই পরিবেশটা আর দেওয়া হয় নাই। এবং 2014 সালেও তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে পশ্চিমবঙ্গে ব্যবসার কোনো ভবিষ্যৎ নাই। আর একটা দেশীয় শিল্প প্রতিষ্ঠান যখন একটা রাজ্য থেকে মুখ ফিরিয়ে নেয় তখন সেইখানে বিদেশি বিনিয়োগও কিন্তু কমে যায়। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। শুধু মুসলিম মা বোনদেরকে হেনস্থা ও বাড়িঘর ভাঙচুর করেই তারা ক্ষান্ত নয়, এমনকি মৃত মুসলিমদের কবরও পর্যন্ত আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে এই ভারতীয় হিন্দুরা। দর্শক, সর্বশেষ আমরা জানবো এই মুহূর্তে মমতার কারণেই কি মুসলিমরা বিপদে পড়লো, এখন কে বাঁচাবে ভারতীয় মুসলিমদেরকে? বিস্তারিত আপডেট রিপোর্টে। কালকে পশ্চিমবঙ্গের যে নির্বাচনের রেজাল্ট, এটা দেখার পর আমাদের দেশের মানুষের মধ্যে একটা টান উত্তেজনা বিরাজ করতেছে, করাটাই স্বাভাবিক, কারণ তাদের কালচার আমাদের কালচার অনেকটা সিমিলার এবং তাদের যে অ্যাডমিনিস্ট্রেশন, কারাপশন, চাঁদাবাজি, গুন্ডামি, মাস্তানি, এগুলো প্রায় আমাদের দেশে যা হয় ওই দেশে ওই রকমই হয়। তো মমতা ব্যানার্জির 15 বছরের ক্ষমতা কেন শেষ হয়ে গেল, এটা নিয়ে একটা কেস স্টাডি করা দরকার। আসলে অনেক কিছু জানার আছে এখানে। আমাদের দেশের সরকার এটা নিয়ে একটা কেস স্টাডি করতে পারে, একটা টিম তৈরি করতে পারে। ধরেন, নতুন প্রজন্ম আসলে রেভুলেশন চায়, সংস্কার চায়। এই জায়গা থেকে মমতা ব্যানার্জি জেনজিদের বোর্ড কাজ করতে পারে নাই, কারণ সে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারে নাই। আরেকটা জিনিস হচ্ছে, প্রশাসনে একেবারে দলীয়করণ হয়েছে। তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সাথে, মানে উপরের লেভেলের যে কর্মচারী, তাদের ক্ষমতা দেখানো। এরপরে মধ্যবিত্ত পরিবারগুলোকে ওইভাবে সাপোর্ট দেওয়া হয় না, সোশ্যাল সিকিউরিটি যেটা নিম্নবিত্তদেরকে দেওয়া হয়েছে। এরপরে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা হয় নাই। তারপরে ম্যান পাওয়ার সাপ্লাই ওইভাবে ডেভেলপ করতে পারে না, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টও হয় না। এগুলোর কারণ হচ্ছে এখন দীর্ঘদিন ক্ষমতা শোষণ করে হাসিনা যেমন বাংলাদেশ খায়া ফেলছিল ওই রকম একটা। এখন ভারতের সাথে বাংলাদেশের যে কি বলে রাষ্ট্রীয় স্বার্থ, ওই জায়গায় আসলে খুব একটা উল্টায়া ফেলানোর মতো চেঞ্জ এই পশ্চিমবঙ্গ দেওয়া হবে না। ওই শুভেন্দু কি বললো না বললো এটা নিয়ে আমাদের আসলে খুব একটা আগ্রহ নাই, কারণ হচ্ছে সে নিজেও আগে আপনার মমতা ব্যানার্জির দলে ছিল, পরে বিজেপিতে জয়েন করছে। তবে মতুয়া গোষ্ঠীদের যে সংখ্যালঘু কার্ড খেলা, এটা মমতা ব্যানার্জির বিরুদ্ধে ইম্প্যাক্ট হয়েছে এবং বাংলাদেশও মতুয়া গোষ্ঠীর একজনকে আমাদের সরকার এখন সংরক্ষিত নারী আসন দিচ্ছে। এতে বাংলাদেশের কি উপকার হবে আমি জানি না, কারণ হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু কার্ড খেলা আর ওই আসামেরটা টোটালি ডিফারেন্ট। কারণ হচ্ছে বাংলাদেশের হিন্দুদের মেন্টালিটি এমনভাবে তৈরি করা হয়েছে, এমনভাবে তাদেরকে আনসিকিউরড মেন্টালিটিতে রাখা হয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দলই সেটা করে, যে বাংলাদেশ তাদের জন্য নিরাপদ না, ভারত হচ্ছে তাদের সেফ কান্ট্রি। তো ওই মেন্টালিটি থেকে আসলে আমাদের দেশের হিন্দুরা কি সরতে পারবে কিনা, এটা আমার কাছে খুবই কনফিউজড। আশা করি করবে, কারণ এখন যে প্রজন্ম, এরা কিন্তু ওই সংখ্যালঘু, জঙ্গিবাদ এগুলা দিয়া আপনাকে জাজ করে না।
আপনার সরকার কিভাবে রাষ্ট্র চালাইতেছে, জনগণের ফান্ডামেন্টাল রাইট কতটা ক্রিয়েট করতে পারতেছে, এটা একটা বিষয়। মমতা ব্যানার্জি একটা জিনিস করছে, প্রচুর কার্ড দিছে, যেমন আমাদের সরকার এখন এই কার্ড সেই কার্ড ওই কার্ড দিচ্ছে। এখন একটা গরিব দেশ, যেমন আমাদের দেশে প্রচুর কার্ড দিয়ে আপনি কিন্তু পাবলিকের 1% কেও আপনি স্যাটিসফাই করতে পারবেন না। আমাদের দেশে প্রচুর প্রয়োজন হচ্ছে প্রচুর জব ক্রিয়েট করা, আনএমপ্লয়মেন্টটাকে মানে ডিক্রিজ করা, তারপরে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টটাকে পুশ করা, সাপ্লাই চেইন, ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইনটাকে বাংলাদেশে এক্সিকিউট করা, কারণ আমাদের লেবার কস্ট কম। ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন যেমন চায়নাতে প্রচুর সাপ্লাই চেইন এক্সিকিউট হইতেছে, আমাদের দেশে ওইটা নাই। আমাদের দেশের কারাপশনের কারণে এগুলো হয় না, চোর সব। যেমন অ্যামাজন, ইবে, বড় বড় যে 3PL কোম্পানিগুলা, এগুলো বাংলাদেশে যদি থাকে তাহলে প্রচুর জব ক্রিয়েট হবে। আমাদের দেশে এটা যদি করতে পারে তাহলে সবচেয়ে ভালো হয়। তো যাই হোক, আমি পশ্চিমবঙ্গের মানুষের জন্য শুভকামনা। অনেকেই বলতেছে যে শরণার্থীদেরকে পুশ করবে, এটা আসলে হিউম্যান রাইটস ভায়োলেশনের ইস্যু। মোদি অলরেডি হিউম্যান রাইটস ভায়োলেশন করছে, তার ব্যাপারে ইন্টারন্যাশনাল কমিউনিটি ভালোভাবে জানে। এর মধ্যে আবার ইরাক আমেরিকার যুদ্ধ চলতেছে, সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে এই যে পশ্চিমবঙ্গের এই ইলেকশনে হিউম্যান রাইটস ভায়োলেশনের যে একটা ইস্যু, এটা খুব একটা মানে ইনক্রিজ হবে না। কারণ হচ্ছে জেন জি জেনারেশন অনেক সচেতন, তাদের ভিতরে দেশপ্রেম আছে, দে উইল টেক কেয়ার অ্যাবাউট ইট। আমাদের দেশে যে বর্তমান সরকার, আমি মনে করি যেহেতু হাসিনা বাংলাদেশে নাই, তারা প্রচুর কেওয়াজ তৈরি করার চেষ্টা করবে। তাদেরকে সহযোগিতা তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র সবসময় করে আসতেছে। শুভেন্দু ক্ষমতায় এসেই বলতে চেষ্টা করতেছে হাসিনারে দেশে পাঠায় দিয়ে একেবারে বাংলাদেশ দখল করে ফেলাইব। তো ওগুলা দেখে আসলে উত্তেজিত হওয়ার কিছু নাই। আমাদের দেশে এখন যে বর্তমান সরকার আছে এবং আমাদের দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।